ভাই আমি বাসা থেকে পালাইছিলাম, তখন আমাকে হুমকি দেওয়া হয় বাসায়। তো আমি আওয়ামী লীগ একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে চেষ্টা করছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার, যেটা তারা বলবে যে শেখ হাসিনা ছাড়া আমাদের দেশ একদমই অচল, আমাদের দেশ তাকে ছাড়া চলবেই না, আমরা হিন্দুদের উপর বা মাইনরিটিসের উপর আমরা আক্রমণ করছি, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। আমি 1971 তো দেখিনি, 2024-এ জানতাম না যে এটা একটা যুদ্ধের মতো হবে। তো আমি ভাগ্যবতী যে আমি প্রথম থেকে এটার সাথে সম্পৃক্ত থাকতে পেরেছি, আমি রাস্তায় নামতে পেরেছি, আমার এই যুদ্ধটা দেখার সৌভাগ্য হয়েছে বা অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে। আমি অবশ্যই নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। কেমন বাংলাদেশের স্বপ্ন দেখছেন? আমি একটু আগে বলছিলাম যে একদমই সব ধরনের বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চাই, যেখানে বাক স্বাধীনতা থাকবে, জবাবদিহিতার জায়গা থাকবে, সরকার এবং জনগণের ভিতরে কোনো দূরত্ব থাকবে না, এবং যে সরকার কেবলমাত্র রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের কথা ভাববে, কোনো ব্যক্তির স্বার্থের কথা ভাববে না। আমি তো একটু আগেই বললাম যে দেশে অরাজকতা সৃষ্টি করছে একটা কুচক্রী মহল, এবং অনেক জায়গায় অনেক প্রমাণ এসেছে কারা করছে। এবং আমি যেহেতু আমাকে এখন বাক স্বাধীনতা আছে, আমি বললাম যে তারা বলেছেও যে আওয়ামী লীগ কিছু নেতা তাদের দূর থেকে এটা অপারেট করছে, দূর থেকে। তারা অনেকেই বলছে যে আওয়ামী লীগরা তো নিজেরাই তো বাঁচতে পারছে না, তারা কিভাবে মাঠে আসবে, কিন্তু না, তারা দূর থেকে অপারেট করছে। বাংলাদেশ মোবাইল চলে, আপনি একটা ফোন দিয়ে যদি বলেন ওখানে আক্রমণ করেন, এটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না, এবং এটা প্রমাণ পাওয়াও গেছে। তো এই কুচক্রী মহলরা যা চেষ্টা করছে ঢাকায় একটা আতঙ্ক তৈরি করার, ডাকাতি আতঙ্ক কিংবা ভাঙচুর করে লুটপাট করে, লুটপাট শুধু যে আওয়ামী লীগ করছে তাও না, লুটপাট কিছু গরিব লোকরাও, হ্যাঁ, সহ্যসন্ধানী লোকরাও করছে, আমি অস্বীকার করবো না। কিন্তু আওয়ামী লীগ একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে চেষ্টা করছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার, যেটা তারা বলবে যে শেখ হাসিনা ছাড়া আমাদের দেশ একদমই অচল, আমাদের দেশ তাকে ছাড়া চলবেই না, আমরা হিন্দুদের উপর বা মাইনরিটিসের উপর আমরা আক্রমণ করছি, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। তারা বরঞ্চ যখন হিন্দুদের উপর আক্রমণ করে আমাদের মুসলমান হিন্দুর ভ্রাতৃত্বও বাড়িয়েছে, আমরা এখন মুসলমানরা যে প্রোটেক্ট করছি হিন্দুদেরকে। সো ইটস আ ভেরি পজিটিভ পয়েন্ট। আমরা বাংলাদেশকে কোনোভাবেই আসলে আটকে রাখা সম্ভব না এখন আর। আমরা তো রক্ত দিতে শিখে গেছি, আমরা দেশকে ভালোবাসার মজা শিখে গেছি। আমাদের ভিতরে যে দেশপ্রেমটা ছিল এটা আগে আমরা তো জানতাম না, আমি নিজেও জানতাম না যে আমি দেশকে এত ভালোবাসি। আমি যখন রাস্তায় নামি, আমি আম্মুকে বলতেছিলাম, আমার আম্মু প্রায় পাগল প্রায়, হ্যাঁ, আমি বলতেছি আম্মু প্লিজ ভয় পেও না। আমার ছোট ভাইটা আন্দোলন করেছে, আমার আপন ছোট ভাই, ওরা প্রতিদিন বাসায় এসে থাকতো, ব্যালট লিখতো, এটা লিখতো, এটা লিখতো। তো আমি এটা দেখে আমার ছিল রে ভাই, আমার ছোট ভাই বোন এত ভালোবাসে, আমি রাস্তায় নামতে কিসের ভয়। তো নেমে গেছি। তো এখন যেহেতু তারা ভালোবেসে ফেলছে দেশকে এত, এবং সবার ভিতরে যে একটা ম্যাসিভ দেশপ্রেম জেগে গেছে, এখন এই দেশকে থামানো সম্ভব না ইনশাআল্লাহ। শিল্পীদের ভেতর অনেকে একটু নিরাপত্তাহীনতায় ভুগছেন, হয়তো বা আন্দোলন চলাকালীন তারা কোনো পোস্ট করেননি বা শিক্ষার্থীদের পাশে। ভাই আমি বাসা থেকে পালাইছিলাম, এটা কি বলবো, আমি বাসায় আমার যখন আমি পোস্ট করি যে আমি 30 জন স্টুডেন্টকে 17 তারিখ যখন করি 30 জন মেয়েকে আমার বাসায় আমি আশ্রয় দিব, আমার আশ্রয় দেওয়ার জায়গা আছে, তখন আমাকে হুমকি দেওয়া হয় বাসায়। তো আমি জানি তাদের অবস্থানটাও বুঝতে পারি যে তারাও ভয় একটা ছিল, কারণ